হিসাব বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার কিন্তু দুতরফা দাখিলা পদ্ধতি অধ্যায় 3। এখান থেকে কিন্তু অঙ্ক একটা আসবেই এবং অনেক স্টুডেন্টের কাছে এটা খুব সহজ মনে হয়, আসলেই সহজ। তো এই সহজকে একটু আরও সহজ করার জন্যই আজকে আমি হাজির হয়েছি তোমাদের মাঝে। আমি দেবাশিস। যেহেতু আগামীকালকে এই পরীক্ষা, তাই না, প্রস্তুতি আমি জানি যে তোমাদের অনেক ভালো। তো আশা করি এই সময়টা একটু আমার এই ভিডিওটা দেখলে তোমাদের পড়াটা একটু ইজি হবে, কথা দিলাম, মাত্র 10 মিনিট। ওকে, তোমরা দেখতেই পারছো আমি লিখেছি যে হিসাব বিজ্ঞান এবং দুটো দাখিলা পদ্ধতি। ওকে, তো আমরা আসলে কথা না বলি, আমরা ম্যাথে চলে যাব। তোমরা দেখতেই পারছো যে আমি এখানে একটা ম্যাথ নিয়ে হাজির হয়েছি। ওকে, এখানে রয়েছে কি যে রাফা ট্রেডার্সের একজন খুচরা ব্যবসায়ী 2014 সালের 31 ডিসেম্বর তারিখে তাদের সম্পদ ও দায় দেনা ছিল এত। সম্পদ এখানে হাতে নগদ এটার সম্পদ, আসবাবপত্রের সম্পদ, দেনাদারের সম্পদ, এভাবে দিয়েছে আর কি। দেন আমাদের কোশ্চেনটা বলেছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। কিসের পরিমাণ? প্রারম্ভিক মূলধন। তারপর রয়েছে আমাদের সমাপনী মূলধন এবং লাভ ক্ষতি। মূলত পরীক্ষাটা এইভাবেই কোশ্চেনগুলো সেট হয়। ওকে, তো আমরা এই ম্যাথগুলো করার আগে আমরা একটু ঢুমেরে আসি, এর নিয়মগুলোকে একটু জানি। হ্যাঁ, আসলে করলেই তো হবে না, আমরা এদের একটু নিয়ম টিয়ম না জানলে আসলে পারবো না আমরা। ওকে, তোমরা দেখতেই পারছো যে আমাদের এখানে যে সূত্রগুলো দিয়েছি, প্রারম্ভিক মূলধন সূত্রটাকে প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়, অর্থাৎ আমাদের বছরের শুরুতে যে পরিমাণ সম্পদ ছিল চলতি বেশ দায়ী, এর থেকে দায়গুলো মাইনাস করবো। দায় বলতে এখানে চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায় দুটোকেই বোঝানো হচ্ছে। ঠিক তেমনি সমাপনী মূলধন, সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায় একইভাবে করব। এবং লাভ ক্ষতি সমাপনী মূলধনের সঙ্গে উত্তোলন যোগ করব আর প্রারম্ভিক মূলধনের সঙ্গে অতিরিক্ত মূলধনটাও যোগ করব। জাস্ট এই তিনটে সূত্র যদি আমরা পারি, প্র্যাকটিস করি, তাহলে আমরা কিন্তু ম্যাথটা করে ফেলতে পারবো। এবার আমরা আসি আমাদের এই সম্পদ দায়গুলো বের করার জন্যে অনেক একটি সমস্যা পড়ে যায়। যেমন কখনো দায়কে সম্পদ দিয়ে ফেলি, আবার সম্পদগুলোকে দায় দিয়ে ফেলি। ঠিক এই ভুলটা যাতে না হয় তার জন্য আমি কিন্তু ছোট্ট একটা বক্স আকারে এগুলো প্রেজেন্ট করেছি। তোমরা দেখতেই পারছো সম্পদের মধ্যে কী কী থাকতে পারে এবং আমাদের 9 10 বইতে যা রয়েছে সবগুলোই কিন্তু এখানে আমরা সুন্দর করে দিয়েছি আর কি। ওকে, দেখো এখানে আমাদের প্রথমে রয়েছে নগদ তহবিল বা নগদ ক্যাশ, ব্যাংকে জমা, আসবাবপত্র, ফ্রিজ, সমাপনী মজুত পণ্য, তারপর কম্পিউটার যেটাকে আমরা অফিস সরঞ্জাম বলে থাকি, তারপর আছে দেনাদার, ফার্নিচার, অফিস সাপ্লাইজ, যন্ত্রপাতি, ইজারা, প্রাপ্য বিল, অগ্রিম খরচ সহ বলতে এইগুলো। তার মানে এইগুলো হচ্ছে আমাদের সম্পদের পার্টটা, এর বাইরে থেকে কিন্তু একদমই আসবে না, কথা দিলাম। এবার রয়েছে দায়টা। দেখো দায়গুলো কী কী নামে থাকতে পারে আমরা পাওনা তো সবাই জানি, বাট দেনা, প্রদয় হিসাব, ক্রয় ক্ষতি এনেছে, ব্যবসায়িক ঋণ, এই নামগুলো কিন্তু ভালো করে জেনে যাব। ঠিক দুতরফা দেখলে যেমন ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু ন্যায় মিলে চলে আসে ভিন্ন ভিন্ন নাম যেগুলো, ঠিক না? এবার রয়েছে আমাদের ব্যাংক ঋণ, গৃহ নির্মাণ ঋণ, বন্ধকি ঋণপত্র, ব্যাংক জমাতিরিক্ত অনেকগুলো নাম লিখেছি, এই কেইট এটা মনে থাকতে পারবে রাখবা, বা ওডি অনেকেই বুঝতে পারে না, ব্যাংক ওডি মানে কি ওভারড্রাফট, ব্যাংক ওভারড্রাফট। তার প্রদেয় বিল বা প্রদেয় নোটস বা দেয় বিল, অনুপার্জিত সেবায় আর বকেয়া, এই সমস্ত ব্যয়গুলো। তার মানে এইগুলো হচ্ছে সম্পদ, এগুলো ব্যয়। তার মানে এই ছকটা যদি জানি তাহলে আমাদের কিন্তু আসলে সম্পদগুলো দায় পাশে বা দায়গুলো সম্পদ পাশে একদমই ভুল হবে না। ক্লিয়ার? তো এবার আমরা আরও কিছু নিয়ম দেখবো, কারণ অঙ্ক তো করবো, অঙ্ক করার আগে নিয়ম না জানলে আসলে অঙ্ক করে মজা নেই। অনেকে বলে বুঝি না, সত্যিই তাই। আগে আমরা নিয়মগুলো শিখবো, তারপর ম্যাথগুলো করবো, তাহলে আমাদের জন্য কি ম্যাথগুলো করা ইজি হবে। এবার তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিছু সম্পন্ন নিয়ে উপস্থিত হয়েছি। বছরের মাঝামাঝি সময়ে 20টি আসবাবপত্র ক্রয় করা হয়েছে। ক্লিয়ার? আর ব্যক্তিগত তহবিল থেকে সরবরাহ করেন এবং প্রারম্ভিক আসবাবপত্র ছিল 1,60,000 টাকা। ওকে, তাহলে আমাদের জাবেদাটা কী হবে যে আসবাবপত্র হিসাব ডেবিট আর অতিরিক্ত মূলধন হিসাব ক্রেডিট, অর্থাৎ ব্যক্তিগতভাবে কোনো সম্পদ ক্রয় করলে সেই সম্পদ ডেবিট হবে আর মূলধন ক্রেডিট হবে। এই জন্য আমরা সম্পদ পাশেটা লিখবো, আবার মূলধনের সঙ্গে অতিরিক্ত মূলধনের সঙ্গে কাউন্ট করবো। বিষয়টা এমনই, অর্থাৎ সম্পদ পাশে আসবাবপত্রের সাথে যোগ হবে আর আমাদের অতিরিক্ত মূলধন হিসাবে কাউন্ট হবে কত টাকা? 20,000 টাকা, যেটা আমরা করেছি। ঠিক তেমনি ব্যক্তিগত অর্থে 30,000 টাকা ব্যবসায়ী ঋণ পরিশোধ যদি করা হয় এবং প্রারম্ভিক ঋণ যদি 1,00,000 টাকা থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু এই যাবতীয়টা হবে ঋণ হিসাব ডেবিট আর অতিরিক্ত মূলধন হিসাব ক্রেডিট, অর্থাৎ আমাদের এই প্রারম্ভিক ঋণ থেকে এই যে ঋণটা পরিশোধ করেছি সেটা বিয়োগ হয়ে যাবে এবং অতিরিক্ত মূলধন হিসাবে 30,000 টাকা থাকবে। ঠিক এইভাবে অনেকগুলো আইটেম কিন্তু আমি এখানে অ্যাড করেছি, তোমরা একটু দেখে নিবে। এটা আমি পিডিএফ ফাইল কিন্তু তোমাদের গ্রুপে আমি দিয়ে দিব, না আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিব। আর এখানে একটা কথা না বললেই নয়, এই বিষয়টা খুব জানা জরুরি আমার কাছে মনে হয়। সেটা কোনটা বলো তো? এই যে মূল কথা হচ্ছে ব্যক্তিগত তহবিল থেকে কারবারে যাই কেনা মানে যাই আনা হবে, মানে ব্যক্তিগত তহবিল কারবারে আনা হলে সেটাকে বলে অতিরিক্ত মূলধন, আর ব্যক্তিগত প্রয়োজনে কারবার থেকে উঠানো হয় সেটা হচ্ছে উত্তোলন। তো এখানে এই বিষয়টা আমি লেখার চেষ্টা করেছি। আর উত্তোলন যে অনেক সময় যে ভুলটা হয়, যদি মাস লেখা থাকে সেটা কিন্তু আমরা বছর দিয়ে গুণ করবো। ঠিক আছে, তোমরা এই উদ্দীপকটা মানে এই ইয়েটা আইটেমটা দেখে নিবা।
মানে বছর থাকলে যা আছে তাই, আর যদি মাস থেকে 12 দিয়ে গুণ করবো, আর পণ্য যেমন আমাদের আসলে আসতে পারে যে উত্তোলনের পরিমাণ বের করো, তখন কি করবো, নগদ উত্তোলন, পণ্য উত্তোলন, জীবনী বীমা প্রিমিয়াম, ছেলে স্কুলের বেতন বা আয়কর, এটা কিন্তু মালিকের ব্যক্তিগত খরচ, তো এগুলোকে উত্তোলন হিসাবে কাউন্ট করবো। কত অংশ আসতে পারে যে উত্তোলনের পরিমাণ নির্ণয় করো, তখন আমরা এই জিনিসগুলো অ্যাড করবো। অর্থাৎ খেয়াল রাখবো, যদি মাস লেখা থেকে 12 দিয়ে কিন্তু গুণ করবো, রাইট, আর কিছু বলা না থাকলে বছর ধরবো। ঠিক একইভাবে এখানে কিছু নিয়ম দিয়েছি, তোমরা দেখে নিবা। যদি প্রতি মাসে বলা থাকে আমরা 12 দিয়ে গুণ করবো, যদি 2 মাস পর পর থাকে তখন আমরা 6 দিয়ে গুণ করবো। ঠিক এইভাবে অর্থাৎ অনেকটা আমাদের ফাইন্যান্সের অধ্যায় চতুর্থ অধ্যায় যত সমূল্য রয়েছে কম্পাউন্ডিং, অর্থাৎ ওই স্টাইলে তোমরা এটা ভালো করে দেখে নিবে, তাহলে আমাদের সুবিধা হবে। ওকে, এবার আমরা চলে আসি আমাদের সেই অঙ্কটার দিকে। তো এইগুলো তোমরা একটু ভালো করে দেখলে তোমরা অঙ্ক করতে একদমই ইজি হবে। এবার আমরা এই অঙ্কটাতে একটু সলভ করার চেষ্টা করবো খুব শর্ট টাইমের মধ্যে। হ্যাঁ, ওকে, প্রথমে কি বলেছে আমাদের প্রারম্ভিক মূলধন। তো আমরা জানি যে প্রারম্ভিক মূলধনের সূত্রটা কি, প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। প্রারম্ভিক সম্পদ থেকে আমরা কি করব, আমরা প্রারম্ভিক দায়টা মাইনাস করব। ক্লিয়ার, এটা আমরা সুন্দর করে লিখে দিব। ওকে, দায় মাইনাস করবো। তাহলে আমাদের প্রারম্ভিক সম্পদগুলো কোনগুলো রয়েছে আমরা এখানেই কাউন্ট করে ফেলি। হাতে নগদ লিখবো 65,000, আসবাবপত্র লিখবো 20,000, দেনাদের কত 60,000, এটা কিন্তু সম্পদ। তারপর হচ্ছে অগ্রিম বেতন, এটা সম্পদ। ব্যাংকে জমার সম্পদ, সবিমোচনের সম্পদ, প্রাপ্য বিল সম্পদ। ওকে, তো দায়টা কি তাহলে, দায়টা হচ্ছে এই পাওনাদার আর প্রদেয় বিল। তার মানে এই সম্পদগুলো আমরা যোগ করে লিখবো, যোগ করে যেটা হবে তার থেকে এই দায়টা বিয়োগ করবো। সো যেটা হবে সেটি হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন। কটা মানে বুঝতে পেরেছি, ঠিক না? এবার হচ্ছে সমাপনী মূলধন। সমাপনী মূলধন সূত্র তো আমরা শিখেছি, সমাপনী মূলধন সমান সমাপনী সম্পদ মানে সমাপনী দায়। এবার আমরা দেখে নেব সমাপনী সম্পদ কোনগুলো রয়েছে। এখানে দেখো লেখা আছে আমাদের বছর শুরুতে তিনি নগদবিত্ত এত টাকা ছিল। আচ্ছা, একটু ভুল হয়েছে আমার, এই যে 31 তারিখে যেটা ছিল এটা হচ্ছে আমাদের আসলে খতে হবে। ওকে, খতে এখানে কি বলছে, এটা হচ্ছে সমাপনী মূলধনটা হচ্ছে এটা, মানে বছরের 31 তারিখে এই ডাটাগুলো নিয়ে আমরা সমাপনী মূলধন বের করবো। ওকে, আমি একটু ঠিক করে ফেলি, এটা ভুল হয়েছে। আচ্ছা, অর্থাৎ আমি আবার একটু লিখি, কতে কোনগুলো হচ্ছে, কতে হচ্ছে এইগুলা বছর শুরুতে যে উদ্বৃত্তগুলো ছিল, অর্থাৎ এটা সম্পদে বসবে, আসবাবপত্রের সম্পদে বসবে, আর ঋণটা এটা দায়ে বসবে, আর ক্ষয়ক্ষতির যে পাওনাদার এটাও দায়ে বসবে, বকেয়া মজুরির দায়, আর 24,000 টাকার ব্যাংক জমা দিন এটাও দায়। অর্থাৎ এই সম্পদ দায়, অর্থাৎ এটা সম্পদ, এটা সম্পদ, আর বাকিগুলো দায়, এগুলো প্লাস মাইনাস করে যেটা হবে সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। আর সমাপনী মূলধন খেয়াল করবো যে 31 ডিসেম্বর রয়েছে সেটা হচ্ছে সমাপনী মূলধন। তো সম্পদগুলো আমি আবার একটু কাউন্ট করি, এই নগদ লিখবো, আসবাবপত্র লিখবো, দেনাদার লিখবো, অগ্রিম, ব্যাংকে জমা, সমাপনী পণ্য, প্রাপ্য বিল, আর এইগুলো হচ্ছে সম্পদ যোগ করবো, আর পাওনাদার, প্রদেয় বিল, এই দুটো বিয়োগ করবো, ব্যাস হয়ে গেল। তারপর কি দাঁড়ালো আমাদের ব্যবসায় লাভ বা ক্ষতি সূত্রটা আমরা শিখেছি। লাভ ক্ষতি সমান কি বলতো, যে লাভ ক্ষতি সমান হচ্ছে সমাপনী মূলধন যোগ হচ্ছে উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। যেহেতু আমরা এখানে কত প্রারম্ভিক মূলধনের অ্যামাউন্ট এটা পেয়েছি আর সমাপনী মূলধন পেয়েছি, তার সঙ্গে আমরা কি করব, এখানে বলা আছে যে তিনি বলছেন প্রতি মাসে, দেখো কি লেখা আছে, প্রতি মাসে 1500 টাকা। তাহলে আমার উত্তোলনের পরিমাণ কত হয়, 1500-কে 12 দিয়ে গুণ করে যেটা হবে সেটা। আর এখানে আবার দেওয়া আছে পণ্য দেওয়া আছে কত, প্রতি মাসে এত টাকার পণ্য, এবং নগদ কত 1000। আচ্ছা, প্রতি মাসে 1500 টাকার পণ্য, এটা গুণ করবো, আর নগদে 1000 টাকা উত্তোলন করেন। ওকে, এটা কিন্তু মাসে ধরবো আমরা, ঠিক আছে? তাহলে 1000-কে এটাও 12 দিয়ে গুণ করবো, যদি প্রতি মাসে বলেছি প্রথমে। ওকে, আর আমাদের অতিরিক্ত মূলধন আছে কিনা আমরা দেখি একটু। এখানে লেখা আছে যে বছরের মাধ্যমিক সময় অতিরিক্ত মূলধন নিয়ে আসছে কত টাকা, 50,000 টাকা। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের এই প্রারম্ভিক মূলধনের সঙ্গে আমাদের যে অতিরিক্ত মূলধন 5000 টাকা যোগ করব, আর সমাপনী মূলধনের সঙ্গে এই উত্তোলনটা যোগ করে প্লাস মাইনাস করলেই কিন্তু আমরা লাভ বা ক্ষতি পেয়ে যাব। অর্থাৎ রেজাল্টটা যদি প্লাসে আসে তাহলে লাভ হবে, আর রেজাল্টটা যদি মাইনাসে আসে তাহলে ক্ষতি হবে। বিষয়টা এমনই। এই অঙ্কটা ভালো পারতে হলে আমি আবারও বললাম, তোমরা কি করবা, এখানে যে শিটগুলো আমি দিয়েছি এই সূত্র রুলসগুলো, এই সম্পদগুলো ভালো করে দেখবে এবং সম্মানগুলো ভালো করে দেখবে, তাহলেই আশা করি আমাদের অঙ্কগুলো ভালো করে পেরে যাব। তো আজ এ পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সব পরীক্ষা যাতে ভালো হয় এই শুভকামনা রইল। থ্যাংক ইউ সবাইকে।